যে শুয়ে শুয়ে মনে মনে ভাবছিল, আচ্ছা কেইফার কি আমাকে সত্যি ভালোবাসে, নাকি সে আমার সাথে নাটক করছে। যেমনটা এরিস আমাকে বলল সে নাকি আমার সাথে নাটক করছে। এটা হলে হতেও পারে, আবার নাও হতে পারে। না, কেইফার আমার সাথে এটা কখনোই করতে পারে না। এটা সম্ভব নয়। হয়তো সে আমার সাথে মজা করেছে, বা সে চায় না যে আমি তার সাথে রিলেশনে যাই। সবকিছু সে বলে দেয় কেইফারকে। কেইফার কিছুক্ষণ পরই তাকে কল করে। কেইফার তাকে অনেক মিষ্টিভাবে জিজ্ঞাসা করে, আচ্ছা যে তুমি কি কান্না করছো? এরিস কি তোমাকে বেশি বকাঝকা করেছে? সে তোমাকে কি বলেছে বলো তো আমাকে খুলে। তখন সে বলে যে আসলে সে আমাকে এমন বলেছে, তুমি নাকি আমাকে ভালোবাসো না, আমার সাথে নাটক করছো। এটা কি সত্য? তখন সে বলে, তোমার কি মনে হয় যে আমি তোমার সাথে নাটক করতে পারি? তখন যে বলেন, না, তার কথায় আমার বিশ্বাস হয়নি। তাই তো তোমাকে জিজ্ঞাসা করলাম। আসলে বুঝতে পারছিলাম না কি করব। তখন যে বলে, কোনো কিছুই করতে হবে না, চিন্তার কোনো কারণ নেই। সবকিছু ঠিক হয়ে যাবে, আমি তো আছি। আর আমি তোমাকে একবার নয়, হাজারবার বলে রেখেছি আমি তোমাকেই ভালোবাসি, অন্য কাউকে না। তোমার জন্য তোমার ফ্যামিলি আমার ফ্যামিলির সাথে যদি লড়াই করতে হয়, এতেও আমি রাজি আছি। সে তাকে আই লাভ ইউ বললে, যে তাকে যখনই আই লাভ ইউ বলতে যাবে, তখনই এখানে সিয়েন চলে আসে। সিয়ান বলে, আমি খুব ভালো করেই জানি যে আমি দেখতে সুন্দর, তাই তুমি আমাকে আই লাভ ইউ বলার চেষ্টা করছিলে, তাই না? তখন সে তাকে মারতে শুরু করে আর বলে, পাগলের মতো উল্টাপাল্টা কেন বলছিস? তখন সে তাকে বলে, কই উল্টাপাল্টা বলছি, কাল আমি এমনিতেই চলে যাব। মা কল করেছিল, বলেছে আমার বাসা নাকি তৈরি হয়েছে, তাই আমি আমার রুমে ফিট হতে পারবো। তখন সে তাকে বলে যে, তাহলে তোর বাসায় আমাকে ইনভাইট করবি? সে বলে, হ্যাঁ, আমি তো তোমাকে বলেইছি তুমি চাইলে আমার হেল্পার হিসেবে জয়েন করতে পারো। এটা শুনে সে আবারও রেগে যায়, তাকে মারতে চায়। তখন আবার সিয়েন বলে যে, না, থাক, তোমার সাথে এতক্ষণ মজা করছিলাম। তুমি যখন আমার বাসায় যাবে তখন আমি তোমাকে সব কাজে সাহায্য করব। সাহায্য করব বলতে তোমার প্রত্যেকটি কাজ আমি করে দিব। তুমি আমার বাসায় যাবে শুধু রেস্ট করার জন্য, কোনো কাজ করার জন্য নয়। এটা শুনে জেজের অনেক বেশি ভালো লাগে। সে বলে, আচ্ছা, এখন ঘুমিয়ে পড়, পরে না হয় কথা হবে। তখন সে বলে, কাল সকালে তো স্কুল আছে, তাই না? জেজে বলে, হ্যাঁ আছে, ঘুমিয়ে পড়। তারপর আমরা জেজেকে দেখতে পাই, যে কিনা ঘুমিয়ে পড়ে আর মনে মনে ভাবছিল কি করবে। সকাল হয়ে যায়। সিয়েন এবং জেজে দুইজনই তারা প্রস্তুত ছিল স্কুলের জন্য। দুইজনই তৈরি হয়ে নিচে নামে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। তখনই তাদের দেখা হয়ে যায় এরিসের সাথে। এরিস তাকে এসে গাল ধরে বলে, আমি জানি তুমি অনেক সুন্দরী, যার কারণে ইউরির সাথে তোমার এঙ্গেজমেন্ট হওয়ার সত্ত্বেও কেইফার তোমার পেছনে পড়ে আছে। তারপর তার মনে আসে যে সে আসলেই ইউরির সাথে ভুল করছে। ইউরিকে ধোঁকা দেওয়া তার জন্য একদমই উচিত হয়নি। সে আজ ইউরিকে সবকিছু বলে দিবে, এটাই তার সিদ্ধান্ত হয়। তারপর সে স্কুলে চলে যায়। স্কুলে আসার পর সে মনে মনে ভাবে, এখন সে ইউরিকে খুঁজবে আর ইউরির সাথে কথা বলবে, সবকিছু তাকে বলে দিবে। ইউরি তখন তাকে টেক্সট করে জানায় তার ফিভার এসেছে, সে স্কুলে আসতে পারবে না। তখন তার মন খারাপ হয়ে যায়। মনে মনে বলে যে আমার সাথে এমন কেন হয়? আমি তাকে সত্য কথা আজ বলতেই যাব, কিন্তু আমার সাথে এমন ঘটনা ঘটে গেল। কেইফার তখন তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সে তাকে জানায় যে আসলে আমার অনেক গিল্টি ফিল হচ্ছে ইউরির জন্য। আমি ইউরিকে পুরো সত্যটা বলে দিতে চাই আমাদের সম্পর্কে। তখন সে বলে, হ্যাঁ, এটা বলে দেওয়া উচিত। আমারও খারাপ লাগছে, আবারও আমরা একই মেয়ের প্রেমে পড়লাম। তখন যে বলে, কি করব বলো, কখন বলে দিব ওকে? তখন কেইফার বলে যে, আচ্ছা, একটু চিন্তা করে দেখি, সুযোগ বুঝে তাকে সবকিছু বলে দিতে হবে। না হয় সে আমাদের জন্য কষ্ট পেতে থাকবে। সে তখন বলে, আচ্ছা, বাসায় যাওয়ার সময় তোমাকে বাসায় নিয়ে যাব। সে বলে, না থাক, নিতে হবে না, আমি একাই বাসায় চলে যেতে পারবো, তোমাকে কষ্ট করতে হবে না। কেইফার বলে, বলেছি না সবকিছু আমরা একসাথে ম্যানেজ করব। তাহলে আমি তোমাকে যা বলছি তুমি শোনো। আমি নিচে থাকবো, উপরে ইউরির কাছে যাব না। তারপর যে ইউরির কাছে চলে যায় আর জিজ্ঞাসা করে, ইউরি, তোমার কি অবস্থা? তোমার জ্বরের অবস্থা কেমন? জ্বর কি কিছু কমেছে? আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। ইউরি বলে, হ্যাঁ বলো, কি বলতে চাও? তখন সে তাকে বলে যে আসলে আমি কেইফারকেই ভালোবাসি, তার সাথে আমার রিলেশন রয়েছে। ইউরি বলে, এটা নতুন কি? আমি তো আগে থেকেই জানি, নিউ ইয়ারের রাতের কথা পর্যন্ত আমি জানি। তুমি কি মনে করেছো আমাকে কিছু না বললে আমি জানতে পারবো না? তবে হ্যাঁ,
যে একটি কথা মনে রাখো, তুমি যার সাথেই রিলেশন করো না কেন এতে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু ঘটনা হচ্ছে বিয়ে তোমায় আমাকেই করতে হবে। যে কোনো বিনিময়ে আমি তোমাকে বিয়ে করব। তোমার যার সাথেই রিলেশন হোক এটা আমার দেখার বিষয় না। আমি জানি কেইফার আমার কাছ থেকে আবারও জিতে গেল। তোমার ভালোবাসা সে পেয়ে গেল, আমি পেলাম না। তবে এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। তোমার সাথে আমার এনগেজমেন্ট হয়েছে। তার মানে তুমি আমার ওয়াইফ হবে। এটা তুমি তোমার মাথায় রেখো। যে তখন তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে। সে অনেক ইমোশনাল হয়ে জেজেকে এখান থেকে তাড়িয়ে দেয়। সিন পরিবর্তন হয় জেজের কাছে। জেজে এসে কেইফারকে সবকিছু খুলে বলে। জেজের কথা শুনে কেইফার বলে, চিন্তার কোনো কারণ নেই ডার্লিং, আরো সময় আছে। এটা বলে সে তাকে কিস করে আর তাকে সান্ত্বনা দেয়। বলে, চিন্তা কেন করছো? আমরা একসাথে সবকিছু ম্যানেজ করে নিব। বিয়ের জন্য অনেক সময় পড়ে আছে। আর এখন কি তোমাকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে? হচ্ছে না তো। এঙ্গেজমেন্ট হয়েছে, আর কিছু হয়নি। তাছাড়াও তোমাকে কিছু কথা বলতে চাই, শুনো। তোমার বাবার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ফার্সির কাছ থেকে নাম্বার নিয়ে, কিন্তু ওনার অ্যাসিস্ট্যান্ট আমার কল রিজেক্ট করে। তবে ফার্সির সাথে তার যে কথাগুলো হয়েছে ওইগুলো সে তাকে জেজেকে শোনায়। যে কথাগুলো শুনতে পায়, তখন সে বলে, আচ্ছা এখন আর এই বিষয় নিয়ে কথা না বলি। তখন সে বলে, আচ্ছা তোমার যেহেতু ভালো লাগছে না তাহলে আর কথা না বলাই ভালো। তোমার বাবার বিষয়ে আমি খোঁজ খবর নিয়েছি। ওনাকে যে কোনো বিনিময়ে আমি খুঁজে বের করে ছাড়বো। যে তখন বলে, উনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। আর কিছুই না। উনি যদি আমার প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে তাহলে আর উনার সামনে আমি কখনোই যাব না। তখন তাকে কেফার বোঝায় যে এই বিষয়গুলো নিয়ে চিন্তা না করাই ভালো। এখন আমরা যেই সিচুয়েশনে আছি ওইগুলো আগে ম্যানেজ করি। তারপর সে তাকে বাসার সামনে নিয়ে যায়। বাসার সামনে তারা অ্যাঞ্জেলোকে দেখতে পায়। অ্যাঞ্জেলোকে দেখে তারা লুকানোর চেষ্টা করে। যে তখন বলে, তুমি নাকি বলেছিলে তার সাথে আমার জন্য লড়াই করবে, তাছাড়াও যে কারোর সাথে লড়াই করবে। এখন কি হলো তোমার? কেইফার বলে, হ্যাঁ আমি তো বলেছি যে আমি সবার সাথে লড়াই করতে পারবো, কিন্তু সে অনেক শক্তিশালী। সে যখন চলে যায় তাকে দিতেই যাবে তখনই তাদের আবারও দেখা হয়ে যায় এরিসের সাথে। এরিসকে দেখে কেইফার তাকে কিস করে, সাথে তাকে আই লাভ ইউ বলে। এটা দেখে এরিস এখান থেকে চলে যায়। তারপর যে দাঁড়িয়ে থাকে, কি বলবে কিছুই বুঝতে পারে না। সিন পরিবর্তন হয় পরদিন সকালে। আমরা জেজেকে দেখতে পাই যে কিনা সিএনের লাগেজগুলো একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তার হাত থেকে লাগেজ পড়ে যায় আর এটা গিয়ে একদম নিচে পড়ে। এরিস এখানে অনেক ব্যথা পায় আর সে রাগে এখান থেকে চলে যায়। তখনই এখানে অ্যাঞ্জেলো চলে আসে আর তাদের ব্যাগগুলো নিতে সাহায্য করে। অ্যাঞ্জেলো তাকে এরিস সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন সে বলে, হ্যাঁ এরিস ভালোই তো আছে, সে আসলে ব্যথা পেয়েছিল যখন আমি লাগেজগুলো নামাতে যাচ্ছিলাম। এখানে অ্যাঞ্জেলোকে দেখানো হয় সে তেমন একটি কথা বলছিল না। তখনই তাদের সামনে তাদের একজন পরিচিত লোক চলে আসে, বা বন্ধুও বলতে পারেন। এখানে সে তাকে দেখে জিজ্ঞাসা করে, আচ্ছা এটা কি তোর গার্লফ্রেন্ড? তখন সে বলে, আরে না গার্লফ্রেন্ড নয়, সে আমার বন্ধুর মতো। তারপর আমরা তাদেরকে দেখতে পাই আসলে ছেলেটি তার সাথে মানে উল্টাপাল্টা আচরণ করার চেষ্টা করছিল। সে একটু জোকার টাইপের ছিল। যে তখন হাসতে শুরু করে আর মাথা দিয়ে না করে যে সে তার বয়ফ্রেন্ড নয়। কিন্তু জোর করেই ছেলেটি তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানিয়ে দিচ্ছিল। কারণ তারা একসাথে হাঁটছিল রাস্তা দিয়ে। এটাই ছিল হয়তো তাদের ভুল। যে এখানে মোটামুটি অনেক খুশি হয়ে যায়, যেটা তার ফেস দেখে বোঝাই যাচ্ছে। অদ্ভুত দেখতে ছেলেটি তাদের সাথে অদ্ভুত কথাই বলছিল, যার কারণে তারা এখানে হাসাহাসি করছিল। ছেলেটি তাদেরকে জোর করেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানানোর চেষ্টা করছিল, কিন্তু তারা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নয়, তাহলে তারা কিভাবে বলবে? তখনই তাদের পরিচিত একটি লোক এখানে চলে আসে আর তাদের মধ্যে মোটামুটি অনেক বিষয় নিয়েই কথা হয়। কথা শেষ করে তারা যখন হাঁটছিল তখন আমরা জেজেকে অনেক হাসি খুশি দেখতে পাই। জেজেকে এত খুশি দেখে এরিসও খুশি হয়ে যায়। তখনই তার কাছে একটি কল আসে। কলটি করেছিল এরিসের ফ্যামিলি থেকে। এরিস নাকি হসপিটালে অ্যাডমিট। এটা শুনে অ্যাঞ্জেলা চমকে যায় আর মনে মনে ভাবে কি হয়েছে তার। জিজ্ঞাসা করলে জানতে পারে তার লাঞ্চে নাকি পানি এসেছে, যার কারণে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। জেজে শুনে অনেক কষ্ট পায় আর এখান থেকে দৌড়াতে শুরু করে। পরদিন সে স্কুলে একদম মন খারাপ করে বসেছিল। তখন কেইফার তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা জেজে কি হয়েছে? তখন সে তাকে এরিসের বিষয়গুলো খুলে বলে। এরিসের এই বিষয়গুলো জানার পর কেইফার বলে, এই বিষয়গুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সে এরিস তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি এইসব নিয়ে চিন্তা করো না। সে তার হাত ধরেছিল, এটা আবার সিএন দেখে ফেলে। আর সে তো এতটাই নাটকবাজ ছিল
তাদেরকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। আর চুপচাপ বসেছিল জেজে, তার কোনো কথায় পাত্তাই দিচ্ছিল না। যার কারণে সে বলছিল, দেখো দেখো জেজে কিভাবে ব্লাশ করছে। তখনই তাদের ক্লাসে টিচার চলে আসে। কেইফার তার সাথে যেহেতু উল্টাপাল্টা আচরণ করছিল, তাই সে এখান থেকে বাহিরে যেতে চায়। কেইফার তাকে বাহিরে যেতে দেয় না, উল্টো তাকে তার কোলে বসিয়ে পড়ে। যার কারণে টিচার বলে যে, কি হচ্ছে এইসব, ক্লাসে প্রপার আচরণ করতে শেখো, তোমরা কি করছো এইসব। তখন সে বলে, না ম্যাম, আসলে সে বাহিরে যেতে চাচ্ছে, এখানে অনেক ইম্পর্টেন্ট ক্লাস চলছে, তাই আমি তাকে বলছিলাম এখান থেকে না যাওয়ার জন্য। সে হোঁচট খেয়ে আমার উপর পড়ে গিয়েছে। তখন টিচার বলে, তোমরা আলাদা বসো আর ক্লাসে মনোযোগ দাও। তখন টিচার কেইফারকে প্রশ্ন করে। কেইফার এত সুন্দরভাবে প্রশ্নের উত্তর দেয়, যেটা দেখে চমকে যায় যে মনে মনে ভাবে সে এত ভালো কিভাবে করতে পারে। এদিকে আমরা ইউরির বন্ধুদেরকে দেখতে পাই, যারা কিনা অনেক বেশি জেলাস ফিল করছিল কেইফার এবং জেজেকে একসাথে দেখে। তারপর লাঞ্চ টাইম হয়ে যায়, তারা লাঞ্চের জন্য চলে যায়। এখানে কেইফার জেজেকে তার ওয়াইফ বলে সম্বোধন করে। এটা দেখে সবাই তাদেরকে নিয়ে হাসাহাসি করছিল। যার কারণে লজ্জা পেয়ে জেজে ছাদে চলে যায়। জেজে যখন ছাদে যায়, তখন তার ইউরির ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে যায়। সে তাদেরকে খাবার অফার করে, তখন তারা বলে যে না, সে খাবার খাবে না। তারা তখন তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার আর কেইফারের মধ্যে কি কিছু চলছে? তখন সে বলে, আরে না, তেমন কিছু না। তখন ছেলেগুলো বলে, যদি চলেও থাকে তুমি বাদ দিয়ে দাও, তুমি ভুল কাউকে চুজ করছো। তোমার ইউরিকে চুজ করা উচিত, সে তোমার জন্য বেস্ট হবে। কারণ ইউরি অনেক ভালো ছেলে, কেইফার তোমাকে শুধু ইউজ করছে। কিছুদিন পর সে তোমাকে টিস্যু পেপারের মতো ফেলে দিবে। আবারও একটি মেয়ের জন্য আমাদের সেকশন আলাদা হতে যাচ্ছে, এটা বলে ছেলেগুলো এখান থেকে চলে যায়। আর এখানে আমরা জেজেকে দেখতে পাই, সে চুপচাপ বসে থাকে। তার কাছে বলার কিছুই ছিল না, সে কি বলবে বুঝতেও পারছিল না। সিন পরিবর্তন হয়। সে একা একা বসেছিল। আজ তার ইউরির বাবা মায়ের সাথে দেখা করতে যাওয়ার কথা। অ্যাঞ্জেলো চলে আসে, সে কি করবে কিছুই বুঝতে পারে না। তারপর সে তৈরি হয়ে অ্যাঞ্জেলোর সাথে চলে যায় তাদের সাথে দেখা করার জন্য। তারা একটি রেস্টুরেন্টে দেখা করবে। আসলে তারা আজ বিয়ের ডেট ফিক্সড করতে চাচ্ছিল। এখানে যে অনেকটাই আনইজি ফিল করছিল, কিন্তু তার বলার মতো বা করার মতো কিছুই ছিল না। সে কি বলবে, যেহেতু তার এঙ্গেজমেন্ট আগে হয়েছে, এখন তো বিয়ের ডেট ফিক্সড করবে, এটা নর্মাল বিষয় ছিল। ইউরির বাবা মা তাদেরকে বলে যে, আচ্ছা বিয়ের ডেট কখন ফিক্সড করা যায়, তোমাদের মাথায় কি কোনো আইডিয়া রয়েছে? আমার মনে হয় যে জেজের বার্থডের দিন যদি আমরা তাদের বিয়ের ডেটে ফিক্সড করি, তাহলে অনেক বেশি ভালো হবে। যে এখানে কি বলবে কিছুই বুঝতে পারে না, কারণ তার বার্থডে কিছু মাস পরেই ছিল আর এখন সে বিয়ের জন্য প্রস্তুত ছিল না। কিন্তু সে এটা তো সবার সামনে বলতে পারতো না। সে বলে, আন্টি আপনার যেদিন ভালো মনে হয়। ইউরি খুব ভালোভাবেই বুঝতে পারছিল জেজের বিষয়গুলো। ইউরির মা তাকে জিজ্ঞাসা করে যে সে কখন গাউন কিনতে যেতে চায়। তখন সে কি বলবে কিছুই বুঝতে পারে না। সে তাকে জানায় যে আমরা যদি কাল পরশু যাই কেমন হয়। যে তখন বলে, আন্টি আপনার যেদিন ভালো মনে হয় ওই দিনই আমরা বিয়ের গাউন দেখতে যাব, এতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ইউরি লক্ষ্য করে জেজের ফেসের দিকে। আসলে জেজে একদমই খুশি ছিল না। কথাগুলো তার একদমই ভালো লাগছিল না। সে ওয়াশরুমের বাহানা করে এখান থেকে বেরিয়ে যায়। ইউরিও তার পিছনে চলে যায় আর বলে, আমি খুব ভালো করে জানি তুমি আমাকে পছন্দ করো না, তুমি কেইফারকে পছন্দ করো আর কেইফারকেই বিয়ে করতে চাও। কিন্তু এটা কখনোই হবে না, এটা সম্ভব নয়, তাই তোমার মাথা থেকে মুছে ফেলো। তোমার যে কোনো বিনিময়ে আমাকেই বিয়ে করতে হবে। তারপর ইউরি এখান থেকে চলে যায়। যে একা দাঁড়িয়েছিল, তখন তার বান্ধবীদের সাথে তার দেখা হয়ে যায়। তাদের মধ্যে একজন বলে, এখানে আমাদের ইউরির বাবা মা ইনভাইট করেছে। আসলে তারা ইনভাইট করেনি, আমরা একটি বার্থডে সেলিব্রেট করার জন্য এখানে এসেছিলাম। তখন ইউরির বাবা মা আমাদের পেয়ে যায় আর তারা আমাকে ভিতরে ইনভাইট করে খাবারের জন্য। আমরা সবাই এখানে রয়েছি, সাথে কেইফারও আছে, তুমিও আমাদের সাথে চলো, অ্যাটেন্ড করবে। তখন সে মনে মনে ভাবে, আমি কিভাবে অ্যাটেন্ড করব, আমি তো এখানে তাদের সাথেই এসেছি। তখন সে বলে, আচ্ছা তোমরা চলো, আমি ভিতরে আসছি। সে অবাক হয়ে যায়, মানে কি হচ্ছিল তার সাথে কিছুই সে বুঝতে পারছিল না। কেইফার ভিতরে আছে এটা শোনার পর সে মনে মনে ভাবে, কেইফার এখানে কেন এলো, সে না এলেও তো পারতো। এখানে বিষয়টা কেন জানি না তার কাছে আনইজি ফিল হতে শুরু করে। কিন্তু তার কিছু করার ছিল না, সে ধীরে ধীরে ভিতরের দিকে যেতে শুরু করে। তখন সে কেইফারকে দেখতে পায়, যে কিনা একটি মেয়ের সাথে বসেছিল আর তারা মেয়েদের সাথে গল্প করছিল। এই বিষয়গুলো দেখে তার একদমই হজম হয় না। সে কি করবে কিছুই বুঝতে পারে না। সবাই তারা এখানে অনেক বেশি এনজয় করছিল, সাথে খাবার খাচ্ছিল। তখন হুট করে তাদের বাবা মায়ের এখান থেকে উঠে যাওয়ার কথা আসে। মেয়েটি যেহেতু কেইফারকে খাবার খাইয়ে দিছিল,
এটা দেখে যে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। এখানে মেয়েটি তাকে বলে যে, "আচ্ছা, আমার তোমার ফেস দেখে কেন জানি না মনে হচ্ছে তোমাকে আমি কোথাও দেখেছি।" তখন সে বলে, "কোথায় দেখতে পারো? এটা কখনোই সম্ভব না। আমার ফেস অনেক রেয়ার।" তখন আমরা তাদের বাবা-মাকে দেখতে পাই। তাদেরকে কেউ জানি ডাকে। যার কারণে তারা এখান থেকে কিছুক্ষণের জন্য উঠে চলে যায় আর ছেলে-মেয়েগুলো সবাই তাদের মতো বসে খাবার খাচ্ছিল। আর এখানে কথা বলার চেষ্টা করছিল। তখন সে ইউরিকে জিজ্ঞাসা করে, "আচ্ছা, জেজে কি তোমার গার্লফ্রেন্ড?" তখন সে তাকে বলে, "না, জেজে আমার উড-বি ওয়াইফ।" তখন সে তাকে বলে, "ও, তার মানে তোমাদের রিলেশন কি হাইড?" তখন সে বলে, "না, আমাদের রিলেশন হাইড হতে যাবে কেন? আমরা কখনোই রিলেশন হাইড রাখি না।" জেজে আর কেইফারের মধ্যে টেক্সটে কথা হতে শুরু করে। কেইফার তখন তাকে আই লাভ ইউ জানায়। এটা দেখে জেজে অনেক বেশি রেগে যায় আর তাকে উল্টাপাল্টা টেক্সট করে। এখানে মেয়েটা একটু বেশি বেশি করছিল। জেজে তাকে জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে রিলেশন কি? তখন সে জানায়, আমরা ফ্রেন্ড বেশি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কম। এখানে এটা জানার পর সে অবাক হয়ে যায়। ইউরি তাকে খাবার সার্ভ করে দেয় আর তাকে জিজ্ঞাসা করে সে আর কি খাবে বা কি খেতে চায়। তখন সে তাকে বলে যে না, সে কোনো কিছুই খাবে না। মেয়েটি তাকে বারবার বলছিল যে তোমার ফেসটি দেখে আমার মনে হচ্ছে তোমাকে আমি কোথাও দেখেছি। তখন সে বলে, আমি একবার বলেছি এটা অসম্ভব। তখন সে তাকে বলে যে আমি তোমাকেও কোথাও দেখেছি। তখন মেয়েটি বলে, কোথায় দেখেছো? তখন সে বলে, জুতে। মেয়েটি তখন হাসতে শুরু করে আর বলে, অনেক ফানি জোক ছিল। তখন সে বলে, একদমই ফানি জোক না, তোমাকে দেখতে তো একদম অ্যানিমেলের মতোই লাগে, তাই না? এটা নর্মাল বিষয়, আমি তোমাকে জুতে দেখতেই পারি। তাদের দুইজনের মধ্যে এক পর্যায়ে ঝগড়া শুরু হয়ে যায়। এতটাই ঝগড়া করছিল তারা যে তাদের এই ঝগড়া দেখে মেয়েটি অতিষ্ঠ হয়ে যায়। আর মেয়েটি তখন জেজেকে বলে যে তোমার মতো মেয়ের সাথে ঝগড়া করতেও আমার রাগ হচ্ছে। তখন জেজে বলে, তোমার মতো মেয়ের সাথে কে ঝগড়া করতে চায়? এখান থেকে মেয়েটি উঠে চলে যায়। জেজেও মেয়েটির পেছনে যায়। তখন ওই মেয়েটি জেজের মা সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে। এটা শোনার পর জেজের অনেক বেশি রাগ হয়ে যায়, কারণ তার মার বিষয়ে কথা বলছিল, এটা সে মেনে নিতে পারে না। মেয়েটিকে বলে, দেখো, তুমি আমার বিষয়ে যে কোনো কথা বলতে পারো, কিন্তু আমার মায়ের বিষয়ে কোনো কথা বলতে পারবে না। তখন মেয়েটি তার সাথে আরো খারাপ আচরণ করতে শুরু করে। বলে, আমি খুব ভালো করে জানি তোমার মা কেমন ছিল। তোমার মা ভালো ছিল না, তাই তুমিও ভালো মেয়ে হতে পারোনি। মানে এক ধরনের অপমান করছিল জেজেকে। জেজে এক পর্যায়ে অপমানগুলো নিতে পারে না। রাগের মাথায় সে এই মেয়েটিকে ঘুষি মেরে দেয়। মেয়েটির নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করে। তারপর জেজে এখান থেকে রাগ করে চলে যায়। জেজে যখন বাহিরে যায় তখন তার কেইফারের সাথে দেখা হয়ে যায়। কেইফার তার সাথে ফ্ল্যাটিং করতে শুরু করে। বলে, কোথায় যাচ্ছ? তুমি কি জেলাস ফিল করছো? তখন জেজে বলে, কেন আমি জেলাস ফিল করতে যাব? তুমি এক মেয়ে না, 100 মেয়ে নিয়ে ঘুরতে পারো। তুমি কি আমার কিছু হও? তুমি আমার কিছু হও না। যেহেতু তুমি আমার কিছু হও না, তাহলে তোমার বিষয়ে আমার নাক গলিয়ে কোনো লাভ নেই। সে বলে, অবশ্যই আমি তোমার কিছু হই, তুমি খুব ভালো করেই জানো। সিন পরিবর্তন হয় পরদিন ক্লাসে। ক্লাসে একটি ছেলে সবার কাছ থেকে টাকা নিচ্ছিল, কোনো কিছু একটির চাঁদা হবে বা ফি হতে পারে। তখন জেজের কাছে আসলে জেজে বলে, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। তখন কেইফার বলে সে তার আগেই দিয়ে দিয়েছে। এটা শুনে জেজে তখন তাকে বলে যে তুমি কেন আমার টাকা দিতে গেলে? কেইফার তখন বলে, কেন আমি তোমার টাকা দিতে পারি না? এটা কি কোথাও লেখা আছে আমি তোমার টাকা দিতে পারবো না? তাছাড়াও বলে রাখি, তুমি কেন আমার ফোন রিসিভ করনি? জেজে বলে, আমি কোনো আলতু ফালতু লোকের ফোন রিসিভ করি না। এটা শোনার পর সে অনেক বেশি রেগে যায়। বলে, আমি জানি তুমি জেলাস ফিল করছো। এখানে জেলাস ফিল করার মতো কিছুই নেই। আমি তোমাকে ভালোবাসি, আর কাউকে কখনোই ভালোবাসিনি বা ভালোবাসতে পারবো না। এই কথা বলে সে জেজেকে কিস করে দেয় আর পুরো ক্লাসের সামনে। এটা দেখে কেইফারের বন্ধুরা অনেক উৎসাহিত হলেও ইউরির বন্ধুরা অনেক বেশি রেগে যায় আর জেলাস ফিল করতে শুরু করে। তারা এখানে বলে এটা ক্লাসরুম, এখানে উল্টাপাল্টা কিছু চলবে না। তখনই যে ডাক পড়ে প্রিন্সিপাল রুমে। প্রিন্সিপাল ম্যাম তাকে বলে তার পুরাতন স্কুল থেকে এই কাগজপত্রগুলো সাইন করে আনতে হবে। কিন্তু যে তার পুরানো স্কুলে কোনোভাবেই যেতে চাচ্ছিল না, কারণ সে তার এক্স এর সাথে দেখা করতে চাচ্ছিল না। সে তখন টিচারকে জিজ্ঞাসা করে, আচ্ছা টিচার, এতে যদি আমি সাইন না করি বা না করিয়ে আনি তাহলে কি কোনো প্রবলেম হবে? টিচার তখন বলে, হ্যাঁ, প্রবলেম তো হবেই, তুমি কখনোই আর গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবে না। তোমাকে স্কুল থেকে কখনোই কোনো সার্টিফিকেট দেওয়া হবে না।
তুমি যদি কোনো সার্টিফিকেট নিতে চাও বা তোমার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই তোমাকে সাইন করিয়ে আনতেই হবে। তারপর যে আচ্ছা বলে এখান থেকে চলে যায়। এদিকে ক্লাসরুমে কেইফার আর ইউরির বন্ধুদের মধ্যে তুমুল ঝগড়া হচ্ছিল। যে তখন ক্লাসরুমে আসে আর জিজ্ঞাসা করে যে তাদের মধ্যে কি হয়েছে। তাদেরকে সে থামানোর অনেক বেশি চেষ্টা করে, কিন্তু দুইজনের বন্ধুদের মধ্যে এতটাই ঝগড়া হচ্ছিল যে সে চাইলেও থামাতে পারছিল না। একে অপরের দিকে তাকিয়ে থাকে, সে কি বলবে কিছুই বুঝতে পারে না। কারণ এদেরকে সে কিভাবে থামাবে? এদেরকে থামানোর মতো কোনো কিছুই তার কাছে ছিল না। এরা তো কার জন্য ঝগড়া করছিল সবাই খুব ভালো করেই জানে। সব ঝগড়ার পিছনেই ছিল কারণ জেজেকে দুইজনই ভালোবাসতো। আর জেজের জন্যই মূলত তাদের বন্ধুদের মধ্যে এখন ফাইট হচ্ছিল।